একটি কোম্পানি যা 2002 সালে $1.5 বিলিয়ন বিক্রি হয়ে যায়। শুনতে খুব সাধারণ লাগছে, কিন্তু সেই কোম্পানির কয়েকজন সাবেক কর্মী পরবর্তীতে তৈরি করেন এমন সব প্রতিষ্ঠান যেগুলোর সম্মিলিত প্রভাব আজ অনেক দেশের অর্থনীতির চেয়ে বড়, যেমন টেসলা, স্পেসএক্স, লিঙ্কডইন, ইউটিউব, প্যালান্টিয়ার, ইয়াল্প। প্রশ্ন হলো, কিভাবে একটি ব্যর্থতার মুখে থাকা অনলাইন পেমেন্ট কোম্পানির কর্মীরা পরিণত হলো ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক নেটওয়ার্কে। এটাই পেপাল মাফিয়াদের গল্প। সিলিকন ভ্যালিতে একটি কথা প্রচলিত আছে, কিছু কোম্পানি পণ্য তৈরি করে, কিছু কোম্পানি ভবিষ্যৎ তৈরি করে, আর পেপাল পেপাল তৈরি করেছিল মানুষ। এমন মানুষ যারা পরে গিয়ে প্রযুক্তি বিশ্বের ক্ষমতার মানচিত্রই বদলে দেয়। আজ আমরা যে বৈদ্যুতিক গাড়ি দেখি, যে রকেট মহাকাশে যায়, যে প্রফেশনাল নেটওয়ার্কে চাকরি খুঁজি, এমনকি যে ভিডিও প্ল্যাটফর্মে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাটাই, সব কিছুর পেছনে কোথাও না কোথাও রয়েছে পেপালের সেই পুরনো দলের ছাপ। কিন্তু গল্পটা শুরু হয়েছিল অনেক ছোট একটি সমস্যাকে কেন্দ্র করে। 1990 দশকের শেষ ভাগ। ইন্টারনেট দ্রুত জনপ্রিয় হচ্ছে, কিন্তু একটা বড় সমস্যা ছিল অনলাইনে টাকা পাঠানো। আজ কয়েক সেকেন্ডে টাকা ট্রান্সফার করা যায়, তখন ব্যাপারটা ছিল জটিল, ধীর এবং ঝুঁকিপূর্ণ। এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসে দুটি স্টার্টআপ। একটির নাম কনফিনিটি, অন্যটি X.com। কনফিনিটির লক্ষ্য শুরুতে শুধু অনলাইন পেমেন্ট ছিল না। পিটার থিয়েল এবং তার সহ প্রতিষ্ঠাতারা এমন সফটওয়্যার তৈরি করতে চেয়েছিলেন যা পাল্ম পাইলট ডিভাইস ব্যবহারকারীদের একে অপরকে ডিজিটালভাবে টাকা পাঠাতে সাহায্য করবে। অন্যদিকে এলন মাস্কের X.com-এর লক্ষ্য ছিল আরও বড়। তিনি বিশ্বাস করতেন ভবিষ্যতে মানুষ ব্যাংকের শাখায় নয়, ইন্টারনেটেই সব আর্থিক কাজ করবে। তাই X.com-কে তিনি তৈরি করেছিলেন একটি সম্পূর্ণ অনলাইন ব্যাংক হিসেবে। সেই সময় এটি ছিল অত্যন্ত সাহসী একটি ধারণা, কারণ বেশিরভাগ মানুষ তখনও অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে স্বাচ্ছন্দ্য বোধ করত না। দুই কোম্পানি একই সমস্যার সমাধান করতে চেয়েছিল, কিন্তু একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তারা বুঝতে পারল প্রতিযোগিতা করে হয়তো দুজনই হারবে। ফলে 2000 সালে তারা একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়, আর সেখান থেকে জন্ম নিতে শুরু করে পেপাল। পেপাল তৈরি হওয়ার পর একটি প্রশ্ন সামনে আসে, মানুষ কেন এটি ব্যবহার করবে? কারণ পেপাল এমন একটি সমস্যার সমাধান করেছিল যা তখনকার ব্যাংকগুলো কল্পনা করতে পারছিল না। তখন অনলাইনে কাউকে টাকা পাঠাতে হলে ব্যাংকের জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। পেপাল সেই প্রক্রিয়াকে কয়েকটি ক্লিকে নিয়ে আসে। ব্যবহারকারী প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড পেপালের সঙ্গে যুক্ত করত। এরপর পেপাল তার অংশীদার ব্যাংকগুলোর মাধ্যমে সেই অর্থ পরিচালনা করত এবং ব্যবহারকারীর জন্য একটি ডিজিটাল ব্যালেন্স তৈরি করত। ফলে একজন ব্যবহারকারী সরাসরি নিজের ব্যাংকে না গিয়েও ইমেল ঠিকানা ব্যবহার করে অন্য কাউকে টাকা পাঠাতে পারত। সেই সময় এই ধারণা ছিল প্রায় অবিশ্বাস্য। অনেকে পেপালকে বলতো এ ব্যাংক ইনসাইড এ ব্যাংক, কারণ পেপাল নিজে ব্যাংক না হয়েও ব্যাংকের মতো অভিজ্ঞতা দিচ্ছিল। ব্যবহারকারীর কাছে মনে হতো যেন তার ব্যাংক অ্যাকাউন্টের ভেতরে আরেকটি ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়েছে, যেখান থেকে মুহূর্তের মধ্যে টাকা পাঠানো যায়। আর ঠিক এই কারণেই ইবের বিক্রেতারা পেপালের প্রেমে পড়ে। চেকের জন্য অপেক্ষা নয়, মানি অর্ডারের ঝামেলা নয়, কয়েক মিনিটেই লেনদেন সম্পন্ন। ফলে পেপালের ব্যবহার বিস্ফোরণের মতো বাড়তে শুরু করে। কিন্তু একটি সমস্যা ছিল, প্রতিদিন কোম্পানিটি লাখ লাখ ডলার হারাচ্ছিল। ফ্রড, হ্যাকিং, স্ক্যাম। প্রতারকরা পেপালকে আক্রমণ করছিল চারদিক থেকে। কখনো কখনো কর্মীরা রাতভর অফিসে বসে প্রতারণামূলক অ্যাকাউন্ট শনাক্ত করত। কোম্পানিটি এমন অবস্থায় পৌঁছেছিল যেখানে অনেকেই মনে করছিল এটি বেশি দিন টিকবে না। কিন্তু এই বিশৃঙ্খলা পরিবেশ অদ্ভুতভাবে তৈরি করছিল ভবিষ্যতের কিছু অসাধারণ উদ্যোক্তা, কারণ প্রতিদিন
তারা বাস্তব সমস্যার বিরুদ্ধে যুদ্ধ করছিল, আর সেই যুদ্ধ তাদের চিন্তাভাবনা বদলে দিচ্ছিল। এরপর আসে আরেকটি নাটকীয় ঘটনা, নেতৃত্বের লড়াই। এলন মাস্ক চাইছিলেন কোম্পানির প্রযুক্তিগত অবকাঠামো পরিবর্তন করতে, অন্যদিকে দলের অনেক সদস্য এতে একমত ছিলেন না। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একসময় মাস্ককে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় আসেন পিটার থিয়েল। বাইরের দুনিয়া থেকে দেখলে মনে হতে পারে এটি ছিল একটি সংকট, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই অভ্যন্তরীণ সংঘর্ষই অনেক সদস্যকে নেতৃত্ব, ঝুঁকি এবং সিদ্ধান্ত গ্রহণ সম্পর্ক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যা তারা পরে নিজেদের কোম্পানিতে কাজে লাগায়। তখন কেউ জানতো না এই অফিসের ভেতরে বসে আছে ভবিষ্যতের বিলিয়ন ডলারের সাম্রাজ্যের নির্মাতারা। 2002 সালে পেপাল শেয়ার বাজারে আসে, আর কয়েক মাস পরই ঘটে বড় ঘটনা। ইবে পেপালকে কিনে নেয় $1.5 বিলিয়ন। অনেকের কাছে এটি ছিল গল্পের সমাপ্তি, কিন্তু বাস্তবে এটাই ছিল গল্পের শুরু। কারণ কোম্পানি বিক্রি হওয়ার পর কর্মীরা শুধু টাকা পায়নি, তারা পেয়েছিল অভিজ্ঞতা, সম্পর্ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী নেটওয়ার্ক, যা পরবর্তীতে ইতিহাস সৃষ্টি করে। কোম্পানি বিক্রির পর দলটি ছড়িয়ে পড়ে, কিন্তু তারা একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখে এবং একে অপরকে বিনিয়োগ, পরামর্শ ও সুযোগ দিতে থাকে। এলন মাস্ক বিনিয়োগ করেন টেসলাতে, পরে প্রতিষ্ঠা করেন স্পেসএক্স। পিটার থিয়েল প্রতিষ্ঠা করেন প্যালান্টিয়ার টেকনোলজিস এবং ফেসবুকের প্রথম দিকের বিনিয়োগকারীদের একজন হন। রিড হফম্যান তৈরি করেন লিঙ্কডইন, যা আজ বিশ্বের বৃহত্তম পেশাদার নেটওয়ার্ক। এদিকে 3 সাবেক পেপাল কর্মী স্টিভ চেন, চাদ হার্লি এবং জাওয়াদ করিম মিলে তৈরি করেন ইউটিউব। একটি ধারণা থেকে জন্ম নেওয়া সেই প্ল্যাটফর্ম আজ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মিডিয়া প্ল্যাটফর্মগুলোর একটি। আরেক সাবেক সদস্যরা তৈরি করেন ইয়াল্প, যা স্থানীয় ব্যবসার জগৎ বদলে দেয়। হঠাৎ করে দেখা গেল যেখানেই প্রযুক্তি জগতের বড় কোনো কোম্পানি, সেখানেই কোনো না কোনোভাবে পেপালের সাবেক কর্মীদের ছায়া রয়েছে। এই কারণে সাংবাদিকরা তাদের নাম দেয় দ্য পেপাল মাফিয়া। মজার বিষয় হলো পেপাল মাফিয়া এর আসল শক্তি শুধু অর্থ ছিল না, ছিল তাদের নেটওয়ার্ক। একজন আরেকজনকে বিনিয়োগ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, নতুন কোম্পানি দরজা খুলে দিয়েছেন। ফলে একটি কোম্পানির ভেতর জন্ম নেওয়া সংস্কৃতি ছড়িয়ে পড়েছে পুরো সিলিকন ভ্যালিতে। আজকে স্টার্টআপ বিশ্বের অনেক ধারণা দ্রুত পরীক্ষা করা, বড় ঝুঁকি নেওয়া এবং অসম্ভব লক্ষ্য নির্ধারণ করা। এই দর্শনের পেছনে পেপাল মাফিয়া এর প্রভাব স্পষ্ট। ইতিহাসে অনেক সফল কোম্পানি এসেছে, অনেক ইউনিকর্ন তৈরি হয়েছে, কিন্তু খুব কম কোম্পানি আছে যারা নিজেদের চেয়েও বড় কিছু তৈরি করেছে। পেপাল শুধু একটি পেমেন্ট কোম্পানি ছিল না, এটি ছিল একটি প্রজন্মের জন্মস্থান, একটি অফিস, একটি নেটওয়ার্ক এবং কয়েকজন মানুষের এমন এক জোট যারা নীরবে ভবিষ্যৎ লিখে ফেলেছিল।